বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই আ লিটল হিস্টরি অফ সায়েন্স, বাংলায় বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। বইটি অনুবাদ করেছেন কাজী মাহবুব হাসান। আজ বইটির দ্বিতীয় পর্ব। অধ্যায় ৩, পরমাণু আর শূন্যতা। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যার জন্মমৃত্যু আনুমানিক 485 খ্রিস্টপূর্বাব্দ থেকে 425 খ্রিস্টপূর্বাব্দ। হেরোডোটাস 454 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে কোনো একটি সময় মিশর ভ্রমণ করেছিলেন। আর ঠিক আমাদের মতোই তিনি পিরামিডগুলো আর নীল নদের আরও উজানের দিকে থিপসে প্রায় 60 ফুট উঁচু দানবীয় মূর্তিগুলো দেখে খুব বিস্মিত হয়েছিলেন। তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছিলেন না এসব কিছু ঠিক কতটা প্রাচীন। তখন মিশরের স্বর্ণযুগ অতীত হয়েছে। বহুদিন আগেই এটি দখল করেছে পারস্যের অধিবাসীরা। হেরোডোটাস তখন অপেক্ষাকৃত অনেক নবীন, প্রাণবন্ত একটি সমাজে বাস করছিলেন যা তখনও উপরে উঠছিল, এবং যে সমাজটি আরও 1 শতাব্দী পর আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে মিশরকে দখল করেছিল। আলেকজান্ডারের জন্ম 385 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 323 খ্রিস্টপূর্বাব্দ। হেরোডোটাসের সময় যে মানুষগুলো গ্রিক ভাষায় চিন্তা করতেন ও লিখতেন, তারা পূর্ব ভূমধ্য সাগরের একটি ক্রমবর্ধিষ্ণু এলাকায় তাদের আধিপত্য বিস্তার করেছিলেন। তারা হোমারের অমর সৃষ্টিগুলোর একটি লিখিত রূপ দিয়েছিলেন। সে অন্ধ কবি আর সে কাহিনীগুলো যেখানে আমরা দেখি কিভাবে গ্রিকরা একটি বিশাল ঘোড়া নির্মাণ করে আর সেটির পেটের মধ্যে লুকিয়ে থেকে ট্রোজানদের পরাজিত করতে পেরেছিল। এছাড়া সে বিস্ময়কর কাহিনী, গ্রিক যোদ্ধা অডিসিউসের বাড়ি ফিরে আসার সে অভিযান, যিনি ট্রোজান যুদ্ধের প্রধান পরিকল্পক ছিলেন। গ্রিকরা খুবই দক্ষ জাহাজ নির্মাতা, ব্যবসায়ী এবং চিন্তাবিদ ছিলেন। এসব চিন্তাবিদদের প্রাচীনতম একজন ছিলেন থেলিস, আনুমানিক 625 খ্রিস্টপূর্বাব্দ থেকে 545 খ্রিস্টপূর্বাব্দ। এখন যেটি তুরস্ক, তারই উপকূলে একটি শহর মাইলিটাসে তিনি একজন ব্যবসায়ী, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন। যা কিছু তিনি লিখেছিলেন তার কিছুই সরাসরিভাবে টেকেনি, কিন্তু পরবর্তী লেখকরা তার উদ্ধৃতি দিয়েছিলেন। এছাড়া তিনি কেমন ছিলেন তার বিবরণ দিতে তারা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নানা ঘটনা বর্ণনাও করেছিলেন। সেই ঘটনাগুলোর একটি বলছে যে তিনি একবার এতই মনোযোগ দিয়ে আকাশে নক্ষত্র দেখতে ব্যস্ত ছিলেন যে তিনি কোথায় পা দিচ্ছেন সেটি দেখতে ভুলে গিয়েছিলেন। পরিণতিতে একটি কুয়ার ভিতরে তিনি পড়ে গেলেন। অন্য আরেকটি গল্পে থেলিস বিজয়ী হয়েছিলেন কারণ তিনি ছিলেন বুদ্ধিমান। তিনি আগেই বুঝতে সক্ষম হয়েছিলেন যে আগামী মৌসুমে অলিভের খুব ভালো ফলন হতে যাচ্ছে। তিনি ফসল তোলার আগেই অলিভ তেল বানানোর সব যন্ত্রগুলোকে ভাড়া করে রেখেছিলেন, যখন কারোই সেগুলো দরকার ছিল না। এবং যখন ফসল তোলার সময় এসেছিল, তিনি মোটা মুনাফাসহ সেগুলো নিজেই ভাড়া দিতে সক্ষম হয়েছিলেন। থেলিসই প্রথম আত্মভোলা অধ্যাপক ছিলেন না। আমরা পরে এমন অনেকজনের সাথেই পরিচিত হব। এছাড়া তিনি একমাত্র ব্যক্তি নন যিনি তার বৈজ্ঞানিক ধারণা প্রয়োগ করে অর্থ উপার্জন করেছিলেন। বলা হয়ে থাকে থেলিস মিশর ভ্রমণ করেছিলেন এবং মিশরীয় গণিত তিনি গ্রিকদের কাছে নিয়ে এসেছিলেন। এটি হয়তো আরেকটি গল্প হতে পারে তার সম্বন্ধে সেই গল্পটির মতন। একবার তিনি নাকি একটি পূর্ণ সূর্যগ্রহণ সম্বন্ধে সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটি করার মতো যথেষ্ট জ্যোতির্বিজ্ঞান তিনি জানতেন না। যদিও তারা বেশি সম্ভাব্য যেভাবে তিনি বহু প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, যেমন নীল নদের বন্যার মাধ্যমে ভূমি উর্বর হওয়ার প্রক্রিয়া, এবং যেভাবে ভূকম্পনগুলো পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে পানির তাপমাত্রা অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে ঘটে থাকে। থেলিস বিশ্বাস করতেন যে পানি হচ্ছে প্রধানতম উপাদান। তিনি পৃথিবীকে সুবিশাল মহাসমুদ্রের মধ্যে ভাসতে থাকা একটি চাকতি হিসাবে দেখেছিলেন, যা শুনলে আমাদের কাছে এখন হাস্যকর মনে হতে পারে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে থেলিস আসলেই অতি প্রাকৃত নয়,
বরং প্রাকৃতিক ভাষা ব্যবহার করে সবকিছু ব্যাখ্যা করতে চেয়েছিলেন। মিশরীয়রা ভাবতেন তাদের দেবতাদের ইচ্ছাতেই নীল নদে বন্যা হয়। থেলিসের ব্যতিক্রম, মাইলিটাসের আরেক অধিবাসী ছিলেন অ্যানাক্সিম্যান্ডার, যার জন্ম আনুমানিক 611 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 547 খ্রিস্টপূর্বাব্দ। তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আগুন। এম্পেডোক্লেস, যার জন্ম আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 430 খ্রিস্টপূর্বাব্দ, যিনি সিসিলির অধিবাসী ছিলেন, 4টি মৌলিক উপাদান সংক্রান্ত ধারণাটি প্রস্তাব করেছিলেন: বায়ু, মাটি, আগুন আর পানি। এই ধারণাটি আমাদের কাছে পরিচিত, কারণ প্রায় 2000 বছর ধরে মধ্যযুগ শেষ হওয়া অবধি এটি চিন্তাবিদদের চিন্তার আবশ্যিক অংশে পরিণত হয়েছিল। আর আবশ্যিক চিন্তার অংশ হওয়ার অর্থ এই না যে চূড়ান্তভাবে সবাই এ 4 মৌলিক উপাদান ধারণাটিকে শেষ কথা বলে গ্রহণ করে নিয়েছিলেন। এছাড়া গ্রিসে এবং পরবর্তীতে রোমে একদল দার্শনিক, যারা অ্যাটমিস্ট বলে পরিচিত ছিলেন, বিশ্বাস করতেন এ পুরো বিশ্বটি আসলে খুবই ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাদের নাম তারা দিয়েছিলেন অ্যাটম। এ প্রাচীন অ্যাটমিস্টদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ডেমোক্রিটাস, যিনি খ্রিস্টপূর্ব 420-এর আশেপাশে একটি সময় জীবিত ছিলেন। তার ধারণাগুলো সম্বন্ধে আমরা যা কিছু জানি সেগুলো এসেছিল তার চিন্তার অল্প কিছু খণ্ডাংশ থেকে, যা পরবর্তীতে অন্য লেখকেরা উদ্ধৃত করেছিলেন। ডেমোক্রিটাস বিশ্বাস করতেন যে মহাবিশ্বে অগণিত অ্যাটম ছিল এবং সবসময়ই তাদের অস্তিত্ব ছিল। অ্যাটমগুলোকে আরও কোনো ক্ষুদ্রাংশে ভাঙা সম্ভব নয়, তেমনিভাবে এটিকে ধ্বংস করাও অসম্ভব। যদিও আমাদের চোখে দৃশ্যমান হয়ে ওঠার জন্যে তারা আকারে খুবই ক্ষুদ্র, কিন্তু তিনি বিশ্বাস করতেন নিশ্চয়ই এদের আকার আকৃতিতে ভিন্নতা আছে, কারণ এটাই ব্যাখ্যা করে কেন এই অ্যাটমগুলো দিয়ে তৈরি নানা জিনিসের মধ্যে স্বাদ, বুনট আর রঙের ভিন্নতা আছে। কিন্তু আকারে অপেক্ষাকৃত বড় জিনিসগুলোর শুধু অস্তিত্ব আছে, কারণ আমরা মানুষেরা সেগুলোর স্বাদ নিতে, অনুভব করতে আর দেখতে পারি। বাস্তবিকভাবেই ডেমোক্রিটাস দাবি করেছিলেন যা কিছু আমরা ম্যাটার বা পদার্থ আর স্পেস বলি, সেগুলো পরমাণু আর শূন্যতা ছাড়া আসলেই আর কিছু নয়। অ্যাটমিজম তেমন জনপ্রিয় কোনো ধারণা ছিল না, বিশেষ করে ডেমোক্রিটাস এবং তার অনুসারীদের সেই দৃষ্টিভঙ্গিটি কিভাবে এক ধরনের পরীক্ষা আর ভুল শোধরানো অবধি চেষ্টা চালিয়ে যাওয়ার পদ্ধতির মাধ্যমে সব জীবিত সত্তা বিবর্তিত হয়েছিল। একটি কৌতুককর সংস্করণ প্রস্তাব করছে যে কোনো এক সময় উদ্ভিদ আর প্রাণীদের বহু বিচিত্র ধরনের অংশের অস্তিত্ব ছিল, যে কোনো ধরনের সজ্জায় পরস্পরের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা সেগুলো ধারণ করত। হাতির সুর যেমন কোনো মাছের সাথে যুক্ত হতে পারত, কিংবা গোলাপের পাপড়ি কোনো আলুর সাথে, ইত্যাদি। অবশেষে সেগুলো এখন আমরা সেভাবে দেখি ঠিক যেভাবে যুক্ত হতে পেরেছিল। ধারণাটি ছিল মূলত এমন: যদি একটি কুকুরের পা দুর্ঘটনাবশত কোনো একটি বিড়ালের শরীরের সাথে যুক্ত হয়ে থাকে, সে প্রাণীটি বাঁচতে পারবে না, এবং সে কারণেই কুকুরের পা সহ এমন কোনো বিড়ালও থাকবে না। এবং একটি সময়ের পরে সে কারণে সব কুকুরের পা অবশেষে কুকুরের সাথেই সংযুক্ত হয়, এবং সৌভাগ্যক্রমে সব মানুষের পা মানুষের সাথেই যুক্ত হয়েছিল। বিবর্তন নিয়ে আরেকটি গ্রিক সংস্করণ যা আরও বাস্তবসম্মত মনে হয়েছিল, যদিও খানিকটা অস্বস্তিকর। সব জীবিত সত্তাই একটি খুব প্রাচীন আলাদা কাদা অর্থাৎ স্লাইম থেকে ক্রমান্বয়ে অস্তিত্বশীল হয়েছিল। যেহেতু অ্যাটমিজম মহাবিশ্বের কোনো চূড়ান্ত লক্ষ্য বা মহাপরিকল্পনা শনাক্ত করেনি, যেখানে সবকিছুই ঘটছে ভাগ্যক্রমে এবং প্রয়োজনীয়তার কারণে, অধিকাংশ মানুষই এটি পছন্দ করেননি। বেশ বিষণ্ণ একটি দৃষ্টিভঙ্গি ছিল এটি, এবং অধিকাংশ গ্রিক দার্শনিকই উদ্দেশ্য, সত্য আর সৌন্দর্য খুঁজেছিলেন। ডেমোক্রিটাস এবং তার অনুসারী অ্যাটমিস্টদের সময়ে যে গ্রিকরা বাস করতেন, তারা হয়তো তাদের পুরো যুক্তি শুনেছিলেন। তাদের সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি তা শুধু কিছু উদ্ধৃতি আর পরবর্তীতে আসা কিছু দার্শনিকদের আলোচনা সূত্রে। একজন অ্যাটমিস্ট, যিনি রোমান সময়ে বাস করতেন, লুক্রেসিয়াস, আনুমানিক 100 খ্রিস্টপূর্বাব্দে জন্ম, মৃত্যু 55 খ্রিস্টপূর্বাব্দে। তিনি একটি সুন্দর বৈজ্ঞানিক কবিতা লিখেছিলেন, ডে রেরুম নাটুরা, অন দি নেচার অফ থিংস,
সব জিনিসের প্রকৃতি বিষয়। এই কবিতায় তিনি আকাশ, পৃথিবী এবং এ পৃথিবীর সবকিছুর বিবরণ দিয়েছিলেন, যেখানে অন্তর্ভুক্ত ছিল মানব সমাজের বিবর্তন, আর এই সবকিছুই অ্যাটমিজমের দৃষ্টিভঙ্গি দিয়ে। প্রায় 1000 বছরের একটি পর্বব্যাপী আমরা বেশ কিছু প্রাচীন গ্রিক বিজ্ঞানী এবং গণিতজ্ঞের নাম ও তাদের অবদান সম্বন্ধে জানি। অ্যারিস্টটল ছিলেন অন্যতম শ্রেষ্ঠদের একজন। প্রকৃতি সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি এতই শক্তিশালী ছিল যে তার মৃত্যুর পর বহুদিন অবধি এটি প্রাধান্য বিস্তার করেছিল। তার সম্বন্ধে অধ্যায় 5-এ আরও কিছু জানব। কিন্তু 3 জন ব্যক্তি যারা অ্যারিস্টটলের পরে এসেছিলেন, তারা বিজ্ঞানের ক্রমাগত বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অবদান রেখেছিলেন। ইউক্লিড, জন্ম আনুমানিক 330 খ্রিস্টপূর্বাব্দে, মৃত্যু 260 খ্রিস্টপূর্বাব্দে। ইউক্লিড প্রথম ব্যক্তি ছিলেন না যিনি জ্যামিতি নিয়ে ভেবেছিলেন। ব্যাবিলনীয়রা এ বিষয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিল, কিন্তু তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি এ সব কিছু, যেমন এ বিষয়ে মৌলিক প্রাকধারণা, নিয়ম ও পদ্ধতিগুলো একত্রিত করতে পেরেছিলেন এক ধরনের একটি পাঠ্যপুস্তকের আকারে। জ্যামিতি খুব ব্যবহারিক ধরনের একটি গণিত যা কোনো স্পেস বা পরিসর নিয়ে কাজ করে, বিন্দু, রেখা, তলদেশ, আয়তন। ইউক্লিড সেসব জ্যামিতিক ধারণাগুলো বর্ণনা করেছিলেন, যেভাবে সমান্তরাল রেখাগুলো কখনোই মিলিত হয় না, কিভাবে একটি ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান। তার বিখ্যাত বই এলিমেন্টস অফ জিওমেট্রি ইউরোপ জুড়ে প্রশংসিত এবং পঠিত হয়েছিল। আপনি হয়তো তার প্লেন জিওমেট্রি একদিন পড়ে দেখতে পারেন। আমি আশা করি এর স্পষ্টতা আর পরিচ্ছন্ন সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে। এ বড় 3 জনের মধ্যে দ্বিতীয় জন ছিলেন এরোটোস্থানিস, যার জন্ম আনুমানিক 284 খ্রিস্টপূর্বাব্দে, মৃত্যু 192 খ্রিস্টপূর্বাব্দে, যিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন খুব সরল কিন্তু বুদ্ধিদীপ্ত একটি উপায়ে, জ্যামিতি ব্যবহার করে। তিনি জানতেন যে সামার সলস্টিস বা উত্তরায়ণের দিন বছরের সবচেয়ে দীর্ঘ দিন এবং সূর্য ঠিক মাথার উপরে থাকে সাইয়েন বলে একটি জায়গায়। সুতরাং তিনি সেদিন আলেকজান্দ্রিয়ার আকাশে সূর্যের অবস্থানের কোণ পরিমাপ করেছিলেন, যেখানে তিনি একটি বিখ্যাত জাদুঘর আর লাইব্রেরিয়ান ছিলেন। সাইয়েন থেকে এ শহরটির দূরত্ব ছিল ঠিক 5000 স্টাড। স্টাড হচ্ছে দূরত্ব পরিমাপ করার একটি গ্রিক একক, যা আধুনিক মাইলের 1/10 মতো। এই পরিমাপগুলো থেকে তিনি জ্যামিতি ব্যবহার করে হিসাব নিকাশ করে পৃথিবীর পরিধি প্রায় 2,50,000 স্টাডের সমান পেয়েছিলেন। বেশ, তিনি কতটা সঠিক ছিলেন? এরোটোস্থানিস পূর্বাভাস 25,000 মাইল। এই সত্যিকারের পরিমাপ যা আমরা এখন জানি 24,901.55 মাইল বিষুবরেখায়, তার থেকে খুব একটা দূরে নয়। লক্ষ্য করুন, এরোটোস্থানিস পৃথিবীকে গোলাকৃতির ভেবেছিলেন। পৃথিবী যে একটি বিশাল সমতল এলাকা এবং মানুষ এর প্রান্তসীমায় জাহাজে করে গেলে পড়ে যেতে পারে, এ ধারণাটি সবসময় বিশ্বাস করেনি মানুষ। ক্রিস্টোফার কলম্বাস আর তার আমেরিকা যাত্রা নিয়ে বলা বহু গল্প সত্ত্বেও এই বড় 3 জনের শেষ জনও আলেকজান্দ্রিয়ায় কাজ করতেন। উত্তর মিশরে এ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। ক্লাউডিয়াস টলেমি, যা জন্ম আনুমানিক 100 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 178 খ্রিস্টাব্দে। প্রাচীন বিশ্বের বহু বিজ্ঞানীর মতোই বহু বিষয়ে আগ্রহী ছিলেন তিনি। তিনি সঙ্গীত, ভূগোল, আলোর প্রকৃতি ও আচরণ নিয়ে লিখেছিলেন। কিন্তু যে কাজটি তাকে স্থায়ী একটি খ্যাতি দিয়েছিল তা হচ্ছে আলমাজেস্ট। তার বইটির এ শিরোনামটি আরব বিজ্ঞানীরা দিয়েছিলেন। এ বইয়ে টলেমি বহু গ্রিক জ্যোতির্বিজ্ঞানীর পর্যবেক্ষণগুলো একত্র করে সেগুলো পরিবর্ধন ও সম্প্রসারণ করেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল নক্ষত্রদের চার্ট, গ্রহ, চাঁদ, সূর্যের গতিবিধি এবং মহাবিশ্বের গঠন। তার ধারণা ছিল সে সময় অন্য সবার মতোই পৃথিবী সবকিছুর কেন্দ্রে অবস্থিত এবং সূর্য, চাঁদ এবং গ্রহগুলো বৃত্তাকার একটি পথে এর চারপাশে ঘুরছে। টলেমি খুব ভালো একজন গণিতজ্ঞ ছিলেন এবং তিনি আবিষ্কার করেছিলেন যে কিছু সংশোধনী ব্যবহার করে তিনি এবং তার আগে বহু মানুষ যে গ্রহগুলো লক্ষ্য করেছিলেন সেগুলোর গতিবিধি এবং অবস্থান নির্ণয় করতে পারবেন। এমনিতেই ব্যাখ্যা করা অনেক কঠিন যে সূর্য পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে যখন বাস্তবিকভাবে এর বিপরীত জিনিসটি ঘটছে। টলেমির বইটি
ইসলামী বিশ্ব এবং ইউরোপীয় মধ্যযুগে জ্যোতির্বিজ্ঞানীদের অবশ্য পাঠ্য একটি বই ছিল। এটি সে প্রথম কাজগুলোর একটি যা আরবিতে অনূদিত হয়েছিল এবং তারপর আবার আরবি থেকে ল্যাটিনে অনূদিত হয়েছিল। এটি আসলেই এত শ্রদ্ধার আসন দখল করেছিল। বাস্তবিকভাবে টলেমিকে অনেকেই হিপোক্রাটিস, অ্যারিস্টটল আর গ্যালেনের সমকক্ষ বলে দাবি করেছেন, যদিও এ বইটিতে এ তিনজন প্রত্যেকেই তাদের পৃথক একটি অধ্যায় পাবেন। চতুর্থ অধ্যায়, চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রাটিস। পরের বার আপনি যখন কোনো চিকিৎসকের কাছে যাবেন, তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন, যদি পারেন, তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি হিপোক্রাটিসের প্রতিজ্ঞাটি পাঠ করেছিলেন কিনা। আধুনিক যুগে সব মেডিকেল কলেজে অবশ্য তাদের ছাত্রদের এই প্রতিজ্ঞাটি পাঠ করা বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু কিছু জায়গায় এখনও ঐতিহ্যটি টিকে আছে। প্রতিজ্ঞাটি লেখা হয়েছিল 2000 বছরেরও বেশি সময় আগে, এবং এখনও আমাদের উদ্দেশ্যে এই প্রতিজ্ঞাটির কিছু বলার আছে, আর শীঘ্রই আমরা দেখব কি সেটা। যদিও হিপোক্রাটিসের নাম জড়িয়ে আছে এ বিখ্যাত প্রতিজ্ঞাটির সাথে, তিনি সম্ভবত এর লেখক নন। বাস্তবিকভাবে মোটামুটি 60টির মতো ট্রিটিস বা কোনো বিশেষ বিষয়ের ওপর সংক্ষিপ্ত বই, যেখানে তাকে লেখক হিসাবে দেখানো হয়েছে, তিনি শুধু তার অল্প কয়েকটিরই লেখক ছিলেন। মানুষ হিপোক্রাটিস সম্বন্ধে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। ধারণা করা হয় 460 খ্রিস্টপূর্বাব্দে কস দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কস দ্বীপটি বর্তমান তুরস্ক থেকে খুব একটা দূরে নয়। চিকিৎসা সেবা দেয়া ছিল তার পেশা, এবং তিনি চিকিৎসা বিজ্ঞান পড়াতেন অর্থের বিনিময়ে, এবং সম্ভবত তার দুটি ছেলে ও একজন জামাই সবাই চিকিৎসক ছিলেন। পারিবারিক ঐতিহ্য হিসাবে চিকিৎসা পেশার দীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘ সময় ধরে, সম্ভবত 250 বছরের মতো একটি সময়ব্যাপী হিপোক্রাটিক কর্পাস, এটি কর্পাস হচ্ছে একগুচ্ছ লেখার সংকলন। হিপোক্রাটিক কর্পাস আসলে লিখেছিলেন বহু লেখক। কর্পাসে অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রিটিসগুলো পৃথক দৃষ্টিভঙ্গি থেকে তাদের যুক্তিতর্ক প্রস্তাব করেছে, এবং এগুলো বিচিত্র বিষয় নিয়েই আলোচনা করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত কিভাবে রোগ শনাক্ত আর চিকিৎসা করতে হয়, কিভাবে ভাঙ্গা হাড়, স্থানচ্যুত অস্থি সন্ধি ঠিক করতে হয়, মহামারী মোকাবেলা করতে হয়, কিভাবে সুস্থ থাকতে হয়, কি খেতে হয়, কিভাবে পরিবেশ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে ইত্যাদি। এছাড়া এই ট্রিটিসগুলো ডাক্তারদের সহায়তা করেছিল জানতে যে কিভাবে রোগী আর অন্য ডাক্তারদের সাথে আচরণ করতে হয়। সংক্ষেপে, হিপোক্রাটিসের লেখাগুলোয় মূলত সে সময় প্রচলিত চিকিৎসা পেশার সাথে যুক্ত সব বিষয়ই অন্তর্ভুক্ত ছিল। বিষয়বস্তুর ব্যাপ্তি ও বৈচিত্র্যের মতোই লক্ষণীয় একটি বিষয় হচ্ছে কত আগে এই ট্রিটিসগুলো লেখা হয়েছিল। হিপোক্রাটিস সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের আগের একটি সময়ে বেঁচে ছিলেন, এবং ছোট, বহু দূরের একটি দ্বীপ কসে। এমনিতেই বিস্ময়কর একটি বিষয় যে এত আগে লেখা হয়েছে এমন কিছু এখনও আদৌ টিকে আছে। তখন কোনো ছাপাখানা ছিল না। পার্চমেন্ট, স্ক্রল, কাদামাটির প্লেট অথবা অন্য কোনো পরিতলের ওপরে হাতে প্রতিটি অক্ষর অনুলিপি করে লেখা হতো পরিশ্রম ও সময়সাধ্য একটি উপায়ে। তারপর এটি মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ত। কালি হালকা হয়ে যাওয়া, যুদ্ধে ধ্বংস হওয়া, কিংবা আবহাওয়ার আক্রমণ বা পোকামাকড় এসব কিছুই এর স্থায়িত্ব কমিয়ে দিত। সাধারণত আমাদের কাছে ওসব লেখার অনুলিপিগুলো টিকে আছে যা তৈরি করা হয়েছিল অনেক পরে, বহু প্রজন্মের আগ্রহী ব্যক্তিদের দ্বারা। যত বেশি অনুলিপি তৈরি করা হয়, ততই সম্ভাবনা বাড়ে যে এগুলোর মধ্যে কিছু উত্তর প্রজন্মের জন্য টিকে যাবে। হিপোক্রেটাসের ট্রিটিসগুলো পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি রচনা করেছিল, আর সে কারণেই হিপোক্রাটিস এখনও একটি বিশেষ অবস্থান দখল করে আছেন। প্রধানত 3টি বড় মূলনীতি বহু শতাব্দী ধরেই চিকিৎসা পেশাকে পথ দেখিয়েছে। প্রথমটি এখনও আমাদের চিকিৎসা সেবা ও চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা অসুস্থ হই প্রাকৃতিক কারণে, আর যার যৌক্তিক ব্যাখ্যা আছে। হিপোক্রাটিসের আগে গ্রিস ও পার্শ্ববর্তী দেশগুলোয় মানুষের ধারণা ছিল অসুখের নিশ্চয়ই অতি প্রাকৃত কোনো বিষয় আছে। আমরা অসুস্থ হই কারণ কোনো দেবতাকে হয়তো আমরা অবমাননা করেছি, অথবা
অতিপ্রাকৃত ক্ষমতা আছে এমন কেউ আমাদের ওপর জাদুমন্ত্র করেছে অথবা আমাদের সাথে অসন্তুষ্ট হয়েছেন। এবং যদি ডাইনি, জাদুকর আর দেবতারাই অসুখের কারণ হয়, তাহলে কেন অসুখ হয়েছে এবং এটি নিরাময় করার সেরা উপায়টি কি, তা সমাধানের দায়িত্ব পুরোহিত বা জাদুকরদের হাতে ছেড়ে দেয়াই সবচেয়ে ভালো। বহু মানুষ, এমনকি আজও, জাদু করে চিকিৎসা গ্রহণ করেন এবং বিশ্বাস নির্ভর নিরাময়কারীরা এখনও আমাদের সাথে আছেন। হিপোক্রাটিস ও তার অনুসারীরা কিন্তু এ ধরনের কোনো পুরোহিত চিকিৎসক ছিলেন না। তারা ছিলেন চিকিৎসক যারা বিশ্বাস করতেন অসুখ প্রাকৃতিক, স্বাভাবিক একটা ঘটনা। একটি ট্রিটিস অন দ্য স্যাক্রেড ডিজিজে এই বিষয়টিকে খুব স্পষ্টভাবে বর্ণনা করেছিল। এই সংক্ষিপ্ত কাজটি ছিল অ্যাপিলেপসি বা মৃগী রোগ বিষয়ক। বর্তমানের মতো সে সময়েও রোগটি বেশ সাধারণ ছিল। আমরা ধারণা করে থাকি আলেকজান্ডার দি গ্রেট এবং জুলিয়াস সিজার দুজনই এই অসুখে আক্রান্ত ছিলেন। এপিলেপসিতে আক্রান্ত রোগীরা খিঁচুনিতে আক্রান্ত হন, যে সময় তারা অচেতন হয়ে পড়তে পারেন এবং মাংসপেশিতে খিঁচুনি এবং শরীর বাঁকা হয়ে মোচড়াতে থাকার একটি অভিজ্ঞতা হতে পারে তাদের। মাঝে মাঝে তাদের প্রস্রাব বেরিয়ে আসে, ধীরে ধীরে তাদের খিঁচুনি কমে আসে এবং তারা আবার তাদের শরীর ও মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পান। যারা বর্তমানে এ রোগে আক্রান্ত তারা এই অসুখটিকে স্বাভাবিক পর্ব হিসেবে বিবেচনা করতে পারেন, যদিও অসুবিধাজনক। কিন্তু কাউকে খিঁচুনিতে আক্রান্ত হওয়ার সময় দেখলে আমাদের তা ভীষণ বিচলিত করতে পারে এবং এটি এত বেশি নাটকীয় ও রহস্যময় যে প্রাচীন গ্রিকদের ধারণা ছিল এই অসুখের একটি স্বর্গীয় কারণ আছে, সুতরাং তারা একে পবিত্র অসুখ বলতেন। তবে এ ট্রিটিজের হিপোক্রেটিক লেখক এমন কোনো ধারণা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তার বিখ্যাত সূচনা বাক্যটি সুস্পষ্টভাবে বলেছিল, আমি বিশ্বাস করি না যে পবিত্র অসুখটি অন্য যে কোনো অসুখের চেয়ে বেশি স্বর্গীয় কিংবা পবিত্র, বরং এর বিপরীত। এ অসুখটির সুস্পষ্ট বৈশিষ্ট্য এবং সুনির্দিষ্ট একটি কারণ আছে। তা সত্ত্বেও যেহেতু এটি অন্য অসুখগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন, এটিকে গণ্য করা হয়েছে স্বর্গীয় কোনো শক্তির প্রভাব হিসাবে সেসব মানুষদের দ্বারা যারা শুধু মানুষ হওয়ার কারণে এটাকে দেখেছেন অজ্ঞতা আর বিস্ময়ের সাথে। লেখকের নিজের তত্ত্বটি ছিল এপিলেপসি বা মৃগী রোগের কারণ হচ্ছে মস্তিষ্কে যখন শ্লেষ্মা প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের অধিকাংশ তত্ত্বের মতো এটিও পরে আরও যুক্তিযুক্ত তত্ত্ব দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং বর্তমানে আমরা যেমন জানি কেন এটি হয়। কিন্তু সে দৃঢ় প্রস্তাবনাটিকে আপনি কোনো রোগের কারণ হিসেবে অতি প্রাকৃত কিছু দাবি করতে পারেন না, শুধু এটি অস্বাভাবিক কিংবা রহস্যময় বা ব্যাখ্যা করা কঠিন এমন কোনো কারণে। বলা যেতে পারে যুগ যুগ ধরে বিজ্ঞানের একটি পথনির্দেশক নীতি। আমরা হয়তো এটি এখন বুঝতে পারছি না, কিন্তু ধৈর্য আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা পারব। এই যুক্তিটি সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রস্তাবনা যা হিপোক্রেটিক লেখকরা আমাদের দিয়ে গিয়েছিলেন। হিপোক্রেটিক দ্বিতীয় মূলনীতিটি ছিল আমাদের শরীরে হিউমরগুলোর কারণে। পুরনো প্রচলিত কথায় যেমন আছে, কেউ ভালো কিংবা খারাপ হিউমরে আছেন, মানে তার মেজাজ ভালো কিংবা খারাপ। প্রাচীন অর্থে এ শব্দটি মানুষের দৈহিক ও মানসিক গুণাবলীর নিয়ামক বলে কথিত রসগুলোকে বোঝায়। আমাদের শরীরে হিউমরগুলোর কারণে সুস্বাস্থ্য এবং অসুস্থতা দুটি বিষয়ই ঘটে। এ ধারণাটি খুব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে অন দ্য নেচার অফ ম্যান ট্রিটিজে। হিপোক্রেটিসের জামাতা সম্ভবত এটির লেখক ছিলেন। অন্য কয়েকটি হিপোক্রেটিক ট্রিটিজে রোগের কারণ হিসাবে দুটি হিউমরের কথা উল্লেখ করা হয়েছিল, শ্লেষ্মা ও হলুদ পিত্ত। অন দ্য নেচার অফ ম্যান অসুখের কারণ হিসাবে আরও দুটি হিউমর এর সাথে যুক্ত করেছিলেন, রক্ত ও কালো পিত্ত। লেখক যুক্তি দিয়েছিলেন যে এ চারটি হিউমর আমাদের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে, আর যখন সেগুলো ভারসাম্য হারিয়ে ফেলে, যখন এদের মধ্যে কোনো একটি অন্য একটির চেয়ে বেশি বেড়ে বা কমে যায়, তখন অসুখ হয়। আপনি সম্ভবত নিজেও আপনার শরীরের নানা তরলগুলো দেখেছেন যখন অসুস্থ হয়েছেন, যেমন যখন আমাদের জ্বর হয়, ঘাম হয়ে আমাদের জ্বর নেমে যায়। আমাদের যখন ঠান্ডা লাগে বা বুকের সংক্রমণ হয়, আমাদের নাক দিয়ে পানি পড়ে, আমরা কাশির সাথে শ্লেষ্মা বের করি। যখন আমাদের পেট খারাপ হয়, আমরা বমি করি বা আমাদের ডায়রিয়া হয়। কেটে ছিঁড়ে গেলে আমাদের রক্ত বের হয়। বর্তমানে জন্ডিস কম দেখা যায় যখন চামড়ার রং হলুদ হয়ে যায়,
অনেক অসুখের কারণেই জন্ডিস হতে পারে, যে অসুখগুলো শরীরের সে অঙ্গগুলোকে আক্রমণ করে যা শরীরের তরল উৎপাদন করে, যার মধ্যে অন্তর্ভুক্ত যেমন ম্যালেরিয়া। প্রাচীন গ্রিসে যার প্রকোপ ছিল অনেক বেশি। হিপোক্রাটিক লেখকেরা এই হিউমরগুলোর প্রত্যেকটির সাথে শরীরের কোনো একটি অঙ্গকে সংশ্লিষ্ট করেছিলেন। হৃৎপিণ্ডের সাথে রক্ত, যকৃতের সাথে হলুদ পিত্ত, প্লীহার সাথে কালো পিত্ত এবং মস্তিষ্কের সাথে শ্লেষ্মা। অন দ্য স্যাক্রেড ডিজিজে এর লেখক ভেবেছিলেন মৃগী রোগের কারণ মস্তিষ্কে আটকে থাকে শ্লেষ্মা। অন্য অসুখগুলো শুধুমাত্র সর্দি জ্বর বা ডায়রিয়ার মতো অসুখগুলো নয়, যেখানে আমরা শরীরের তরল সুস্পষ্টভাবে পরিবর্তিত হতে দেখি। এসব হিউমরের তারতম্য অন্য সব অসুখগুলোর কারণ। প্রতিটি হিউমরের নিজস্ব গুণাবলী আছে। রক্ত উষ্ণ ও আর্দ্র, শ্লেষ্মা শীতল ও আর্দ্র, হলুদ পিত্ত উষ্ণ ও শুষ্ক, কালো পিত্ত শীতল ও শুষ্ক। যারা অসুস্থ তাদের মধ্যে এ ধরনের উপসর্গগুলো দেখা যায়। যখন কোনো ক্ষত প্রদাহে পূর্ণ হয় রক্তে, তখন এটি উষ্ণ। যখন আমাদের সর্দি লাগে, আমাদের ঠান্ডা লাগে, কাঁপুনি হয়। আরেকজন চিকিৎসক গেলেন ৬০০ বছর পর, যিনি হিপোক্রেটিক ট্রিটিসগুলোর লেখকদের ধারণা আরও সম্প্রসারিত করেছিলেন। একইভাবে বৈশিষ্ট্য আরোপ করেছিলেন আমাদের গ্রহণ করা খাদ্যের ওপর: উষ্ণ, শীতল, আর্দ্র, শুষ্ক ইত্যাদি। সব অসুখের চিকিৎসা হচ্ছে এই হিউমরগুলোর মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা। প্রতিটি রোগীর জন্য যে ভারসাম্যটি সবচেয়ে বেশি কার্যকরী ছিল। এর মানে হচ্ছে হিপোক্রেটিক চিকিৎসা শুধু হিউমরগুলোকে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ মানা নয়। প্রতিটি রোগীর জন্য সুনির্দিষ্টভাবে হিউমরের একটি সঠিক ভারসাম্য আছে। সে কারণেই ডাক্তারদের প্রথমেই রোগীদের সম্বন্ধে সবকিছু জানার দরকার হয়। কোথায় তারা থাকেন, তারা কি খেয়েছেন, কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করেন ইত্যাদি। শুধু তার রোগীকে ভালোভাবে জানার মাধ্যমে একজন ডাক্তার বলতে পারেন কি ঘটতে পারে, মানে তার প্রগনোসিস বা আরোগ্যের সম্ভাবনা কতটুকু। যখন আমরা অসুস্থ, আমরা সবার আগে জানতে চাই আমরা এ অসুখ থেকে আরোগ্য লাভ করার ব্যাপারে কি আশা করতে পারি এবং কিভাবে আমরা সুস্থ হয়ে উঠতে পারি। হিপোক্রেটিক চিকিৎসকরা কোনো রোগীর সাথে কি হতে পারে এই বিষয়ে ভবিষ্যৎবাণী করাটা বিশেষ গুরুত্বপূর্ণ মনে করতেন, কারণ তা সঠিক হলে তাদের সুনাম বৃদ্ধি হয়, আর সেটা তাদের কাছে আরও বেশি রোগী নিয়ে আসত। যে চিকিৎসা বিজ্ঞান হিপোক্রেটিক চিকিৎসকরা শিখেছিলেন এবং তাদের শিক্ষার্থীদের শিখিয়েছিলেন, প্রায়ই তাদের পুত্র ও জামাতারা, সেটির ভিত্তি ছিল অসুখগুলোর সরাসরি সতর্ক পর্যবেক্ষণ এবং রোগগুলো যে গতিবিধি প্রদর্শন করত। তারা তাদের অভিজ্ঞতাগুলো লিখে রাখতেন, প্রায়ই সংক্ষিপ্ত রূপে, যেগুলোকে অ্যাফোরিজম বা বাংলায় নীতিবচন বলা হতো। আর অ্যাফোরিজমস হচ্ছে হিপোক্রেটিক কাজগুলোর মধ্যে একটি। পরবর্তীতে চিকিৎসকরা যা সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন। হিপোক্রেটিক চিকিৎসা বিজ্ঞানের তৃতীয় মূলনীতি হচ্ছে স্বাস্থ্য আর অসুস্থতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, যা একটি ল্যাটিন বাক্য ব্যবহার করে সংক্ষেপিত করা হয়েছে: উইস মেডিকাট্রিক্স নাটুরাই, যার অর্থ প্রকৃতির নিরাময় ক্ষমতা। হিপোক্রেটিস ও তার অনুসারীরা অসুখের সময় হিউমরের গতিবিধি লক্ষ্য করতেন, শরীরের নিজেকে সুস্থ করে তোলার প্রচেষ্টার চিহ্ন হিসাবে। সুতরাং ঘাম, শ্লেষ্মাসহ কাশি, বমি, ফোড়ার পুঁজ ইত্যাদি সবই দেখা হতো শরীরের দ্বারা হিউমরগুলোর নিঃসারণ অথবা হিউমরগুলোর রন্ধন হিসাবে। তারা রান্নাঘর সংক্রান্ত প্রচুর রূপক ব্যবহার করতেন। শরীর এটি করে অতিরিক্ত হিউমার পরিত্যাগ অথবা খারাপ হিউমারগুলো পরিবর্তন বা বিশুদ্ধকরণ প্রক্রিয়া হিসাবে, যা অসুখের কারণে পরিবর্তিত হয়েছে। সুতরাং প্রকৃতির রোগ নিরাময় করার প্রক্রিয়াটিকে সহায়তা করাই হবে একজন চিকিৎসকের কাজ। ডাক্তার হচ্ছেন প্রকৃতির সেবক, মনিব নয়, এবং রোগের প্রক্রিয়া বুঝতে হলে রোগের সময় যা কিছু ঘটে সে বিষয়গুলো নিবিড়ভাবে লক্ষ্য করতে হবে। অনেক পরে একজন চিকিৎসক সেলফ লিমিটেড ডিজিজ অর্থাৎ স্বসীমিত অসুখ শব্দটি উদ্ভাবন করেছিলেন এ প্রবণতাটিকে চিহ্নিত করতে, এবং আমরা সবাই জানি যে বহু অসুখ নিজে নিজেই ভালো হয়ে যায়। ডাক্তাররা নিজেদের মধ্যে কৌতুক করে যেমন বলেন, যদি তারা এই অসুখের চিকিৎসা করেন তাহলে 1 সপ্তাহের মধ্যে এটি ভালো হয়ে যাবে, আর যদি তারা চিকিৎসা না করেন তাহলে এটি ভালো হতে 7 দিন সময় নেবে।
হিপোক্রাটিক চিকিৎসকরা তাদের সাথে একমত হতেন। চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসা, হাইজিন বা স্বাস্থ্যবিধি এবং মহামারী বিদ্যা ইত্যাদি বিষয়ের উপর তাদের বহু কাজ ছাড়াও হিপোক্রাটিক চিকিৎসকরা তাদের বিখ্যাত ওথ বা প্রতিজ্ঞাটি আমাদের জন্য রেখে গেছেন, আজকের চিকিৎসকদের জন্য, যা এখনও অনুপ্রেরণার একটি উৎস। এই সংক্ষিপ্ত প্রতিজ্ঞাটির কিছু অংশ তরুণ শিক্ষার্থী এবং তাদের শিক্ষক এবং চিকিৎসকদের পারস্পরিক সম্পর্ক বিষয়ক। এর বেশিরভাগ অংশই মূলত রোগীদের সাথে চিকিৎসকদের যথাযথ আচরণ কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে। কখনোই তাদের রোগীর কোনো দুর্বলতার সুযোগ না নেয়া, রোগীর কাছ থেকে শোনা গোপন কথা নিয়ে পরচর্চা না করা অথবা বিষাক্ত কিছু কখনোই খাওয়ানো উচিত নয়। এসব বিষয়গুলো চিকিৎসা নীতিবিদ্যায় আজও গুরুত্বপূর্ণ, কিন্তু এ প্রতিজ্ঞায় একটি হিপোক্রাটিক বার্তা বিশেষভাবেই চিরন্তন। আমার দক্ষতা আর বিবেচনা সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে আমি অসুস্থদের সহায়তা করতে আমার শক্তি ব্যবহার করব। আমি এর দ্বারা কোনো মানুষের ক্ষতি কিংবা তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করব না। অসুস্থদের কোনো ক্ষতি না করা এখনও প্রতিটি চিকিৎসকেরই লক্ষ্য হওয়া উচিত। অধ্যায় 5, যারা জানেন তাদের শিক্ষক। অ্যারিস্টটল। সব মানুষই প্রকৃতিগতভাবে জানতে আগ্রহী, বলেছিলেন অ্যারিস্টটল। সম্ভবত আপনার সাথে এমন কারো দেখা হয়েছে যিনি কিনা সবসময় আরও জানতে আগ্রহী। হয়তো আপনি সে সব জান্তাদেরও দেখেছেন যারা কৌতূহল হারিয়েছেন, যা সবসময় অ্যারিস্টটলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তার আশাবাদী দৃষ্টিভঙ্গি ছিল নিজেদের এবং এই পৃথিবী সম্বন্ধে জ্ঞান অর্জন করতে মানুষ সংগ্রাম করবে। আমরা জানি দুর্ভাগ্যক্রমে পরিস্থিতি সবসময় এমন হয়নি। অ্যারিস্টটল তার সমস্ত জীবন শিখতে এবং শেখাতে ব্যয় করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 384 খ্রিস্টপূর্বাব্দে স্ট্রেসেন স্টাগিরায়, বর্তমান গ্রিসের খালকিধিকি। তিনি একজন চিকিৎসকের ছেলে ছিলেন, কিন্তু 10 বছর বয়স থেকে তার দেখাশোনা ও শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন একজন অভিভাবক, প্রক্সেনাস। যখন তার বয়স প্রায় 17, অ্যারিস্টটল প্লেটোর বিখ্যাত একাডেমিতে পড়তে এথেন্সে এসেছিলেন। এখানেই তিনি তার জীবনের পরবর্তী 20 বছর কাটিয়েছিলেন। যদিও প্রাকৃতিক জগতের প্রতি অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি প্লেটো থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল, অ্যারিস্টটল তার শিক্ষককে খুব ভালোবাসতেন এবং সে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা দিয়েই 347 খ্রিস্টপূর্বাব্দে প্লেটোর মৃত্যুর পর তার কাজ নিয়ে তিনি লিখেছিলেন। কেউ কেউ বলেন পশ্চিমা দর্শনের ইতিহাস হচ্ছে প্লেটোর কাজেরই একটি ধারাবাহিক পাদটীকা, আর যা বোঝাচ্ছে সেটি হল প্লেটো প্রথম সেসব প্রশ্নগুলোর অধিকাংশই ভেবেছিলেন যেগুলো নিয়ে আজও দার্শনিকেরা ভাবেন। সৌন্দর্যের প্রকৃতি কি, সু অথবা জ্ঞান কি, কেমন করে আমরা ভালো হতে পারি, কিভাবে সমাজকে আমরা সবচেয়ে ভালোভাবে সংগঠিত করতে পারি, কে সে নিয়মগুলো প্রতিষ্ঠা করবেন যা আমরা অনুসরণ করব। এ পৃথিবীর নানা জিনিসের সাথে আমাদের অভিজ্ঞতা, সেগুলো আসলেই কি, সে সম্বন্ধে আমাদের কি বলে। অ্যারিস্টটল নিজেও এসব দার্শনিক প্রশ্নগুলোর অনেকগুলো দ্বারাই কৌতূহলী হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন এমন একটি উপায়ে যে আমরা হয়তো সে উপায়টিকে বৈজ্ঞানিক বলতে পারি। প্লেটোর মতোই তিনিও একজন দার্শনিক ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক, আমরা যাকে বলি একজন বিজ্ঞানী। দর্শনের যে শাখাটি তাকে সবচেয়ে কৌতূহলী করেছিল সেটি হচ্ছে যুক্তিবিদ্যা, লজিক। কিভাবে আমরা আরও স্পষ্টভাবে চিন্তা করতে পারি। তিনি তার চারপাশের পৃথিবী নিয়ে সবসময়ই ব্যস্ত ছিলেন, মাটির উপর ও আকাশে, এবং যেভাবে প্রাকৃতিক জিনিসগুলো পরিবর্তিত হয়। অ্যারিস্টটল যা কিছু লিখেছিলেন তার অধিকাংশই হারিয়ে গেছে, কিন্তু আমরা ভাগ্যবান, কারণ তার কিছু লেকচার নোট আমাদের কাছে আছে। প্লেটোর মৃত্যুর পর তিনি এথেন্স ত্যাগ করেন। সম্ভবত একজন ভিনদেশী হিসাবে সেখানে তিনি নিরাপত্তার অভাব বোধ করেছিলেন। এরপর তিনি আসোস শহরে, বর্তমান তুরস্কে, কয়েক বছর কাটিয়েছিলেন, যেখানে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, স্থানীয় শাসকের কন্যাকে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর মৃত্যুর পর
তিনি একজন কৃতদাস রমণীর সাথে বসবাস করতেন, যার সাথে তার একটি ছেলের জন্ম হয়েছিল, নিকোম্যাকাস। এখানে থাকার সময়ই অ্যারিস্টটল জীববিজ্ঞান নিয়ে তার গবেষণাগুলো শুরু করেছিলেন। লেসবস দ্বীপেও যা তিনি অব্যাহত রেখেছিলেন। 343 খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ম্যাসিডোনিয়ার রাজপুত্র আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক। ম্যাসিডোনিয়া বর্তমানে গ্রিসের উত্তরে অবস্থিত একটি পৃথক রাষ্ট্র। তিনি আশা করেছিলেন তার ছাত্রকে তিনি দার্শনিকভাবে সংবেদনশীল একজন শাসকে রূপান্তরিত করবেন। তিনি সফল হননি, কিন্তু আলেকজান্ডার সে সময়ে জানা পৃথিবীর প্রায় পুরোটাই একটি পর্যায়ে শাসন করেছিলেন, যার মধ্যে এথেন্সও অন্তর্ভুক্ত ছিল। সুতরাং অ্যারিস্টটল নিরাপদে এথেন্সে ফিরতে পেরেছিলেন। প্লেটোর একাডেমিতে ফিরে যাওয়ার বদলে তিনি এথেন্সের ঠিক বাইরে একটি নতুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এটির মধ্য দিয়ে সবার হাঁটার জন্য উন্মুক্ত একটি পথ ছিল, গ্রিক ভাষায় যাকে বলে প্যারিপ্যাটোস। সুতরাং অ্যারিস্টটলের অনুসারীরা পেরিপ্যাটেটিক নামেই পরিচিত হয়ে উঠেছিলেন, অর্থাৎ যারা সারাক্ষণই চারদিকে ঘোরাঘুরি করতেন। একটি যথাযথ নাম। অ্যারিস্টটল নিজেই কতবার তার বাসস্থান পরিবর্তন করেছিলেন যদি সেটি বিবেচনা করা হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সে তিনি তার সমর্থন ও সুরক্ষা হারিয়েছিলেন। সুতরাং তিনি আরও একবার জায়গা পরিবর্তন করেছিলেন, তবে এবার শেষবারের মতো গ্রিসের কালসিসে, যেখানে কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞানী হিসেবে তাকে বর্ণনা করা হয় অ্যারিস্টটল নিজেই বেশ বিস্মিত হতেন। তিনি ছিলেন মাত্র একজন দার্শনিক, শব্দটির আক্ষরিক অর্থেই জ্ঞানপ্রেমী। তিনি চারপাশের পৃথিবীটির একটি অর্থবহ ব্যাখ্যা অনুসন্ধান করেই জীবন কাটিয়েছিলেন, আর সেটি তিনি করেছিলেন এমন একটি উপায়ে আমরা এখন সেটাকে বৈজ্ঞানিক হিসাবে বর্ণনা করতে পারি। পৃথিবী, এর জীব এবং মহাকাশ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গিগুলো 1500 বছরের বেশি সময় ধরে আমাদের চিন্তাগুলোকে প্রভাবিত করে রেখেছিল। গ্যালেনের সাথে তিনি বাকি সব প্রাচীন চিন্তাবিদের তুলনায় বিস্ময়কর একটি উচ্চতায় পৌঁছেছিলেন। অবশ্যই এর আগে যা কিছু আবিষ্কৃত হয়েছিল তিনি তার উপরেই নির্মাণ করেছিলেন, কিন্তু তিনি কোনো শখের দার্শনিক ছিলেন না। তিনি আসলেই বস্তুজগতের সাথে নিজেকে যুক্ত করেছিলেন যখন তিনি এটা বোঝার চেষ্টা করেছিলেন। আমরা তার বিজ্ঞানকে 3টি অংশে বিভক্ত করতে পারি: জীবজগৎ, সব উদ্ভিদ আর প্রাণী, মানুষসহ; পরিবর্তন অথবা পদার্থের অবস্থান পরিবর্তন করার প্রকৃতি, যার বেশিরভাগই আছে একটি কাজে যার শিরোনাম ফিজিক্স; এবং মহাকাশের গঠন অথবা পৃথিবীর সাথে সূর্য, চাঁদ, নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তুর সাথে সম্পর্ক। অ্যারিস্টটল বেশিরভাগ সময় কাটিয়েছিলেন কিভাবে উদ্ভিদ আর প্রাণীরা গঠিত হয়েছে এবং কিভাবে তারা কাজ করে সেটি অধ্যয়ন করে। তিনি জানতে চেয়েছিলেন কিভাবে জন্মের আগে ভ্রূণে তারা গড়ে ওঠে, ডিম ফুটে বের হওয়ার অথবা অঙ্কুরোদ্গমের আগে, এবং তারপর কিভাবে তাদের বৃদ্ধি হয়। তার কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কিন্তু দৃষ্টিশক্তি স্পষ্টতই খুব ভালো ছিল। তিনি অসাধারণভাবে বর্ণনা করেছিলেন কিভাবে একটি ডিমের মধ্যে শিশু পাখি বেড়ে ওঠে। একগুচ্ছ ডিম পাড়ার পর তিনি প্রতিদিন একটি করে ভেঙে দেখতেন। প্রথম জীবনের চিহ্ন যা তিনি দেখেছিলেন সেটি ছিল স্পন্দনরত এক টুকরো রক্ত, যা পরে সে শিশু পাখিটির হৃৎপিণ্ডে পরিণত হয়। এটাই তাকে ভাবতে সাহস দিয়েছিল যে হৃৎপিণ্ড হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি বিশ্বাস করতেন হৃৎপিণ্ডই হচ্ছে আমাদের সব আবেগের কেন্দ্র, যাকে আমরা পরে বলেছিলাম আমাদের মানসিক জীবন। প্লেটো এবং হিপোক্রাটিস এ মনোজাগতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে আমাদের মস্তিষ্ককে চিহ্নিত করেছিলেন, এবং তারা সঠিক ছিলেন। তা সত্ত্বেও যখন আমরা ভয় পাই অথবা উৎকণ্ঠিত হয়ে উঠি বা প্রেমে পড়ি, আমাদের হৃদস্পন্দন দ্রুততর হতে থাকে। সুতরাং অ্যারিস্টটলের তত্ত্বটি একেবারে অর্থহীন ছিল না। তিনি উচ্চতর প্রাণী যেমন মানুষের নানা কর্মকাণ্ডকে আত্মার কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত করেছিলেন, যার নানা ধরনের ফ্যাকাল্টি বা কাজ আছে। মানুষের মধ্যে আত্মার 6টি কাজ আছে: পুষ্টি ও প্রজনন, অনুভূতি, কামনা, বিচলন, কল্পনা ও যুক্তি। সব জীবিত সত্তারই এ ক্ষমতাগুলোর কিছু না কিছু আছে। উদ্ভিদ যেমন গাছ বৃদ্ধি পেতে পারে এবং প্রজনন করতে পারে, কীটপতঙ্গ যেমন পিঁপড়ারাও নড়াচড়া করতে পারে
এবং অনুভব করতে পারে। আরও বড় এবং আরও বুদ্ধিমান প্রাণীরা আরও বেশি দক্ষতা আয়ত্ত করতে পারে। কিন্তু অ্যারিস্টটল বিশ্বাস করতেন শুধু মানুষই যুক্তি ব্যবহার করতে পারে। এর মানে তারা চিন্তা করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং কোনো কাজ কিভাবে করা যেতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আর সে কারণে মানুষের অবস্থান ছিল অ্যারিস্টটলের প্রস্তাবিত স্কালা ন্যাচারির সবচেয়ে উপরের ধাপে। স্কালা ন্যাচারি মানে প্রকৃতির স্কেল বা প্রকৃতির সিঁড়ি বা চেইন অফ বিইং। এটি ছিল এক ধরনের মই যার উপর সব জীবিত সত্তাকে বিন্যস্ত করা যেতে পারে। খুব সাধারণ উদ্ভিদকে একেবারে নিচে রেখে ক্রমশ ধাপে ধাপে উপরের দিকে। এ ধারণাটি বারবার ব্যবহৃত হয়েছে বহু প্রকৃতিবিদের দ্বারা, যে বিজ্ঞানীরা প্রকৃতি অধ্যয়ন করেন, বিশেষ করে প্রাণী এবং উদ্ভিদ। পরবর্তী অধ্যায়গুলোতে এ বিষয়টি অনুসন্ধান করবে। অ্যারিস্টটলের কাছে সমাধান করার একটি ভালো উপায় ছিল কিভাবে একটি প্রাণী বা উদ্ভিদের নানা অংশ কাজ করে, যেমন পাতা, ডানা, পাকস্থলী, বৃক্ক ইত্যাদি। তিনি ধারণা করেছিলেন প্রত্যেকটি অংশের গঠন পরিকল্পিত হয়েছে কোনো একটি বিশেষ কাজের কথা মাথায় রেখে। এভাবে ডানা পরিকল্পনা করা হয়েছে উড্ডয়নের জন্যে, পাকস্থলী খাদ্য পরিপাক করার জন্য, কিডনি বা বৃক্ক প্রস্রাব প্রক্রিয়াজাত করতে। এ ধরনের যুক্তিকে বলা হয় টেলিওলজিক্যাল বা পরম কারণবাদী। একটি টেলোস হচ্ছে চূড়ান্ত একটি কারণ এবং এ ধরনের চিন্তা মূলত ঘনীভূত কোনো কিছু কেমন এবং তারা কি করে সে বিষয়গুলোর উপরে। একটি কাপের কথা ভাবুন, অথবা একজোড়া জুতা। দুটি জিনিসের একটি আকৃতি আছে, কারণ যে মানুষগুলো এগুলো তৈরি করেছেন তাদের মনে একটি বিশেষ উদ্দেশ্য ছিল, পান করার জন্য তরল কিছু ধারণ করা এবং হাঁটার সময় পাগুলোকে রক্ষা করা। পরম কারণবাদী যুক্তি প্রক্রিয়া পরে এ বইয়ে আবার আলোচনায় আসবে। শুধু সে ব্যাখ্যায় নয়, কেন উদ্ভিদ আর প্রাণীদের বিভিন্ন অংশ থাকে যা তাদের আছে, এছাড়া আরও বিস্তৃত ভৌতিক বিশ্ব ব্যাখ্যা করার ক্ষেত্রেও এটি আলোচনায় ফিরে আসবে। উদ্ভিদের অঙ্কুরোদ্গম হয় এবং প্রাণীদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয় এবং তারপর তাদের মৃত্যু হয়। ঋতুগুলো নিয়মিত আসে যায়। আপনি যদি কিছু উপর থেকে ফেলে দেন, এটি মাটিতে পড়ে। অ্যারিস্টটল এ ধরনের পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে চেয়েছিলেন। দুটো ধারণা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল: পটেনশিয়ালিটি বা সম্ভাব্যতা, আর অ্যাকচুয়ালিটি বা বাস্তবতা। শিক্ষক ও পিতামাতা হয়তো আপনাকে পূর্ণ সম্ভাবনা অর্জন করতে বলেছিলেন, সাধারণত যার অর্থ এমন কিছু যেমন পরীক্ষায় সম্ভাব্য সবচেয়ে ভালো নম্বর পাওয়া, অথবা কোনো প্রতিযোগিতায় যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত দৌড়ানো। এটি অ্যারিস্টটলের ধারণার একটি অংশ, কিন্তু তিনি নানা জিনিসের মধ্যে ভিন্ন এক ধরনের সম্ভাবনা দেখেছিলেন। তার এই দৃষ্টিভঙ্গিতে ইটের একটি স্তূপের একটি বাড়িতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে, অথবা এক টুকরো পাথরের একটি মূর্তি হওয়ার সম্ভাবনা আছে। নির্মাণ এবং ভাস্কর্য এ প্রাণহীন বস্তুগুলোকে এক ধরনের সম্ভাবনা থেকে একটি সম্পূর্ণ জিনিসে পরিণত করে, অথবা অ্যাকচুয়ালিটি। অ্যাকচুয়ালিটি হচ্ছে সম্ভাবনার চূড়ান্ত বিন্দু, যখন সম্ভাব্যতা সহ কোনো কিছু তাদের প্রাকৃতিক অবস্থায় পৌঁছায়। যেমন কোনো কিছু যখন উপর থেকে নিচে পড়ে, আপেল গাছ থেকে কোনো একটি আপেল যেমন। অ্যারিস্টটল ভেবেছিলেন তারা তাদের প্রাকৃতিক অবস্থা খুঁজছে, যা কিনা পৃথিবীর উপরে। একটি আপেল হঠাৎ করে ডানা গজাবে না আর সেটি উড়ে যাবে না, কারণ এটি এবং বাকি সব কিছুই আমাদের পৃথিবীতে মাটি খোঁজে। আর উড়ন্ত আপেল খুবই অস্বাভাবিক হবে। পরন্ত আপেলের পরিবর্তন অব্যাহত থাকতে পারে যদি কেউ সেটি তুলে না নেয়, আর যদি না খায় এটি পচে যাবে, কারণ এটিও আপেলের বৃদ্ধি এবং ক্ষয় চক্রটির একটি অংশ। কিন্তু শুধু উপর থেকে পড়ার মাধ্যমে এটি এক ধরনের অ্যাকচুয়ালিটিকে অর্জন করে। এমনকি পাখিরাও মাটিতে ফিরে আসে, আকাশে বহু উপরে ওড়ার পরেও। যদি জিনিসগুলোর প্রাকৃতিক বিশ্রামস্থল শক্ত মাটি হয়ে থাকে, তাহলে চাঁদ, সূর্য আর গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে ব্যাখ্যা কি? তারা হয়তো উপরে আকাশে থাকতে পারে, গাছ থেকে ঝুলতে থাকা আপেলের মতো, অথবা কোনো পর্বতের প্রান্তে থাকা পাথরখণ্ডের মতো, কিন্তু তারা কখনোই পৃথিবীর উপর আছড়ে পড়ছে না। অবশ্যই ভালো, যদিও অ্যারিস্টটলের উত্তর ছিল খুব সরল: চাঁদ থেকে নিচে অভিমুখে পরিবর্তন সবসময়ই ঘটছে, আর এর কারণ এই পৃথিবী তৈরি 4টি এলিমেন্ট বা মূল উপাদান দিয়ে: আগুন, বায়ু, ভূমি আর পানি, এবং তাদের প্রকৃতি: উষ্ণ আর শুষ্ক আগুন,
উষ্ণ ও আর্দ্র বাতাস, শীতল আর শুষ্ক মাটি, শীতল আর আর্দ্র পানি। কিন্তু চাঁদের উপর জিনিসগুলো তৈরি একটি পঞ্চম অপরিবর্তনশীল একটি মৌলিক উপাদানে, কুইন্টিসেন্স, ফিফথ এসেন্স। মহাজাগতিক বস্তুগুলো চিরন্তনভাবে একটি নিখুঁত বৃত্তাকার গতিতে চলমান। অ্যারিস্টটলের মহাবিশ্ব একটি স্থির মহাশূন্যকে পূর্ণ করেছিল, কিন্তু সেখানে সময় স্থির ছিল না। সূর্য, চাঁদ, নক্ষত্রগুলো অনন্তকাল ধরে সেখানে পৃথিবীর চারপাশে ঘুরছে, যে পৃথিবীটা এই সব কিছুর কেন্দ্রে ভাসমান। একটি চমৎকার প্যারাডক্স বা কূটাভাস আছে এখানে পৃথিবীর জন্য। যেটি কেন্দ্র, সেটি এ মহাবিশ্বের একমাত্র অংশ যেখানে পরিবর্তন আর ক্ষয় সংঘটিত হতে পারে। আর পৃথিবীর চারপাশে এ প্রদক্ষিণের কারণই বা কী হতে পারে? অ্যারিস্টটল কারণ নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন। এই কারণগুলো ব্যাখ্যা করার প্রচেষ্টায় তিনি একটি পদ্ধতি উদ্ভাবন করেন, আর তিনি এই কারণগুলোকে 4টি শ্রেণীতে বিন্যস্ত করেন। তাদের নাম দেওয়া হয়েছিল ম্যাটেরিয়াল, ফর্মাল, এফিশিয়েন্ট ও ফাইনাল কারণ। এবং তিনি ভাবতেন যে মানবিক কর্মকাণ্ড, সে সাথে যা কিছু এ পৃথিবীতে ঘটছে, সেগুলোকে এভাবে শ্রেণীবিন্যস্ত করা যেতে পারে এবং এভাবে বোঝা সম্ভব হতে পারে। একখণ্ড পাথর থেকে একটি মূর্তি বানানোর কথা চিন্তা করুন। পাথরটি নিজেই হচ্ছে এর ম্যাটেরিয়াল বা বস্তুগত কারণ, যে পদার্থ বা উপাদান দিয়ে এটা তৈরি। যে ভাস্কর এ মূর্তিটি বানাচ্ছেন, তিনি এ উপাদানগুলো একটি নির্দিষ্ট নিয়মমাফিক বা ফর্মাল উপায়ে সজ্জিত করেন, যেন মূর্তিটি তার রূপ ধারণ করতে পারে। আর এফিশিয়েন্ট কারণ হচ্ছে পাথরের ওপর খোদাই করার কাজটি, এর রূপটি দেওয়ার জন্য। আর ফাইনাল বা চূড়ান্ত কারণ হচ্ছে সে ধারণা যা ভাস্কর তার মনের মধ্যে ধারণ করেছিলেন। সে আকৃতি, ধরুন একটি কুকুর কিংবা একটি ঘোড়ার, যা এই পুরো কর্মকাণ্ডটির পরিকল্পনা শুরু থেকে ধারণ করে থাকে। বিজ্ঞান সবসময় কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছে। বিজ্ঞানীরা জানতে চান কি ঘটেছে আর কিভাবে। একটি কোষের বিরতিহীনভাবে বিভাজিত হতে শুরু করার কারণ কি, যার পরিণতিতে কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন? হেমন্তে পাতার রং বাদামি, হলুদ ও লাল হয়ে যাওয়ার কারণ কি, যখন কিনা পুরো গ্রীষ্ম জুড়ে সেগুলো সবুজ ছিল? কেন একটি রুটি ফুলে ওঠে যখন আপনি আটার সাথে ইস্ট মেশাতে শুরু করেন? এগুলো এবং বহু এ ধরনের প্রশ্নের উত্তর দেয়া যেতে পারে নানা ধরনের কারণ চিহ্নিত করার মাধ্যমে। মাঝে মাঝে উত্তরগুলো খুবই সাধারণ, মাঝে মাঝে সেগুলো খুবই জটিল। মূলত বিজ্ঞানীরা যে বিষয় নিয়ে কাজ করেন সেটিকে অ্যারিস্টটল বলেছিলেন এফিশিয়েন্ট কারণ, কিন্তু ম্যাটেরিয়াল ও ফর্মাল কারণগুলোও গুরুত্বপূর্ণ। ফাইনাল কারণগুলো ভিন্ন একগুচ্ছ প্রসঙ্গের জন্ম দেয়। বর্তমানে বৈজ্ঞানিক পরীক্ষাগুলোয় বিজ্ঞানীরা পদ্ধতি ব্যাখ্যা করেই সন্তুষ্ট থাকেন। আরও বড় ব্যাখ্যা বা ফাইনাল কারণগুলো অনুসন্ধান করার বদলে, যা বিজ্ঞান নয় বরং ধর্ম আর দর্শনের সাথে যুক্ত। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর সে সময়ে যদিও অ্যারিস্টটল বিশ্বাস করতেন এসব ফাইনাল কারণগুলো মূল চিত্রের একটি অংশ মাত্র, মহাবিশ্বের দিকে সার্বিকভাবে তাকালে তিনি যুক্তি দিয়েছিলেন নিশ্চয়ই সেখানে একটি ফাইনাল কারণ থাকতে হবে, যা কিনা এ গতিময়তার পুরো প্রক্রিয়াটির সূচনা করেছিল। তিনি এটিকে বলেছিলেন আনমুভড মুভার, অবিচল যিনি গতি সঞ্চার করেছিলেন। এবং পরবর্তীতে বহু ধর্ম, যেমন খ্রিস্টান, ইহুদিবাদ ও ইসলাম, তাদের ঈশ্বরের সাথে এই শক্তিটির যোগসূত্র প্রতিষ্ঠা করেছিল। আর এটি ছিল একটি কারণ কেন অ্যারিস্টটল একজন শক্তিশালী চিন্তাবিদ হিসেবে সবসময়ই স্মরণীয় ছিলেন। তিনি একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছিলেন যা প্রায় 2000 বছর ধরে বিজ্ঞানের প্রাধান্য বিস্তার করেছিল।